জি স্যার। ওকে, আমাদের রেকর্ডিংটা অন হয়ে গেছে, আমরা শুরু করতে পারি। আই থিংক গত লেকচারটা দেখছিল তো সবাই, না? জি স্যার। আচ্ছা, তো আজকে গতদিন আমরা যেটা পড়ছিলাম হচ্ছে অ্যাট্রোপি পর্যন্ত পড়ছিলাম। অ্যাট্রোপি, হাইপারট্রপি আর হচ্ছে হাইপারপ্লাসিয়া পর্যন্ত পড়ছিলাম, যেটা হচ্ছে বিভিন্ন ধরনের সেল অ্যাডাপ্টেশনের প্রসেস। সো আজকে যেটা পড়বো সেটা হচ্ছে মেটাপ্লাসিয়া। প্লাসিয়াটাও হচ্ছে সেল অ্যাডাপ্টেশনের একটা প্রসেস। তার মানে হচ্ছে সেলকে যখন আমরা বিভিন্ন স্টিমুলি দেই, এবং আমরা বলছিলাম যে স্টিমুলি গুলো হইতে পারে ফিজিওলজিক্যাল অথবা প্যাথোলজিক্যাল, এবং এই ধরনের স্টিমুলি দেওয়ার পরে সেলগুলো হচ্ছে যেটা করবে যে তাদের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাডাপ্টেশন নিয়ে আসবে বা চেঞ্জ নিয়ে আসবে, যাতে করে তারা হচ্ছে এই স্টিমুলি গুলাতে সার্ভাইভ করতে পারে। তো মেটাপ্লাসিয়ার ক্ষেত্রে যেটা হবে কি, আগের গুলাতে আমরা দেখছি যে সেলের সাইজ বড় হয়েছে বা সাইজ ছোট হয়েছে অথবা সেল সংখ্যা বৃদ্ধি পাইছে। বাট মেটাপ্লাসিয়ার ক্ষেত্রে যেটা হবে যে যখনই আমরা তাকে কোনো ধরনের স্ট্রেস দিব, তখন সে যেটা করবে যে সে হচ্ছে এক ধরনের সেল থেকে আরেক ধরনের সেলে কনভার্টেড হবে। তার মানে হচ্ছে এখানে সেলের টাইপটা চেঞ্জ হয়ে যাবে, যে সে প্রিভিয়াসলি এক ধরনের সেল টাইপ ছিল, এখন আরেক ধরনের সেল টাইপ তৈরি হবে স্ট্রেসের কারণে। এবং কেন তৈরি হবে? কারণ হচ্ছে প্রিভিয়াসলি যে সেল টাইপটা ছিল সেটা হচ্ছে স্ট্রেস খুব স্ট্রেস দেওয়ার ফলে খুব ভালোভাবে সে কি করতে পারতো না, উইথস্ট্যান্ড করতে পারতো না বা সার্ভাইভ করতে পারতো না। সো দ্যাটস ওয়াই সে যেটা করবে যে অন্য একটা ফর্মের সেলে কনভার্টেড হবে, যেটা হচ্ছে আরো বেশি পরিমাণে কি করতে পারবে, এই স্ট্রেসটাকে টলারেট করতে পারবে। যেমন এখানে একটা উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে যে কলামনার সিলিয়েটেড, উপরে যে ছবিটা আছে সেটা হচ্ছে সিলিয়েটেড কলামনার সেল, এবং এই কলামনার সেলটাকে স্ট্রেস দেওয়ার ফলে সে স্কোয়ামাস সেলে পরিণত হয়েছে। এবং এই যে কলামনার সেলটা হচ্ছে স্কোয়ামাস টাইপ সেলে পরিণত হয়েছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে মেটাপ্লাসিয়া। তার মানে হচ্ছে এখানে সেলের টাইপটাই কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারছি? হুম। স্যার, কলামনার সেলটা কি স্যার? সেল বিভিন্ন ধরনের টাইপের হয়, যেমন সিলিয়েটেড কলামনার, স্কোয়ামাস, তারপরে তোমার হচ্ছে কি যেন ছিল আর এরকম, দাঁড়াও, স্ট্রাটিফাইড কলামনার। ঠিক আছে? এটা হচ্ছে বিভিন্ন ধরনের সেলের ধরন, মানে সেলের স্ট্রাকচারের উপর বেস করে সেলকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। ঠিক আছে? এবং সিলিয়েটেড কলামনার যে সেলটা হচ্ছে, এটা হচ্ছে সেলের একটা টাইপ। ঠিক আছে? জি স্যার। এগুলো আমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছিলাম, যে বিভিন্ন ধরনের সেলের টাইপ সম্পর্কে। সিম্পল স্কোয়ামাসও হয়, মানে বিভিন্ন ধরনের স্ট্রাটিফাইড স্কোয়ামাস, তারপর কিউবয়েডাল টাইপের হয়, যেটা কিউব শেপের থাকে সেলগুলা। তার মানে সেলের মেইনলি বিভিন্ন ধরনের স্ট্রাকচারের উপর বেস করে সেলকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। তো এটা হচ্ছে এক ধরনের টাইপ আর কি সেলের। এগুলা লোকেশন এক একটা এক এক জায়গায় থাকে। যেমন এই যে সিলিয়েটেড কলামনার সেলটা থাকে হচ্ছে আমাদের ইসের মধ্যে, কি বলে, রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে, আমাদের যে কি বলে লাং বা ইয়া আছে, ওই লাং এর ওই ইয়াতে থাকে আর কি, ব্রঙ্কাস বা ব্রঙ্কিওল যে ইয়াটা আছে ওইখানে থাকে, বিভিন্ন লোকেশনে থাকে। আচ্ছা, মেটাপ্লাসিয়া কেন হয়? মেটাপ্লাসিয়া হওয়ার জন্য অনেকগুলা কারণ আছে। যেমন এখানে বলা হয়েছে যে বিভিন্ন ধরনের স্ট্রেস এর কারণে মেটাপ্লাসিয়াটা হয়, এবং স্ট্রেস গুলা কি কি, যেমন হচ্ছে কেউ সিগারেট স্মোকিং করলে তার যে রেসপিরেটরি ট্র্যাক্ট আছে, এখানে সিগারেটের মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকে, যেটা হচ্ছে তার ওই রেসপিরেটরি ট্র্যাক্টের ইরিটেশন করে থাকে। তো ইরিটেশন করলে দেখা গেছে কি হবে, তার রেসপিরেটরি ট্র্যাক্টে নর্মাল যে সেল থাকে, কলামনার এপিথেলিয়াল সেল গুলা রিপ্লেসড হবে কিসের মাধ্যমে? স্কোয়ামাস এপিথেলিয়াল সেলের মাধ্যমে। এইটা একটা হইতে পারে যে ইরিটেশন স্ট্রেস যেটা আছে সেটার কারণে। তারপর নিউট্রিশনের যদি ডিফিসিয়েন্সি থাকে, যেমন এখানে বলা হয়েছে যে ভিটামিন এ টাইপের ডিফিসিয়েন্সির কারণে স্কোয়ামাস মেটাপ্লাসিয়া হয় রেসপিরেটরি ট্র্যাক্টে। তার মানে হচ্ছে কোনো কারণে যদি কারো বডিতে ভিটামিন এ এর ডিফিসিয়েন্সি থাকে, তখনও তার মধ্যে দেখা গেছে যে কলামনার সেল স্কোয়ামাস সেলে কনভার্টেড হইতে পারে। তারপর হচ্ছে চেঞ্জ ইন এনভায়রনমেন্ট। তার মানে হচ্ছে এখানে বলা হয়েছে যে যদি কোনো কারণে আমাদের বিভিন্ন ট্র্যাক্ট আছে, যেমন স্যালাইভারি গ্ল্যান্ড, তারপর হচ্ছে প্যানক্রিয়াস অথবা হচ্ছে বাইল ট্র্যাক্টের মধ্যে যদি কোনো স্টোন তৈরি হয়, এবং এই স্টোন তৈরি হওয়ার কারণেও হচ্ছে কি হবে, যে কলামনার সেল যেটা আছে সেটা হচ্ছে স্কোয়ামার সেল
দ্বারা রিপ্লেস হবে। তার মানে এখানে আমরা যেগুলা দেখতেছি যে বিভিন্ন জায়গায় কলামনার সেল গুলা কি দ্বারা রিপ্লেসমেন্ট হচ্ছে, স্কোয়ামার সেল দ্বারা রিপ্লেস হচ্ছে। কারণ কলামনার টাইপের সেলের চাইতে স্কোয়ামাস টাইপের সেলটা হচ্ছে স্ট্রেস বেশি পরিমাণে টলারেট করতে পারে। তো এটা হচ্ছে মোটামুটি কজেস অফ মেটাপ্লাসিয়া, যে কেন মেটাপ্লাসিয়া হইতে পারে। মেকানিজম যদি বলা হয় তাহলে মেটাপ্লাসিয়ার মেকানিজম হচ্ছে মেইনলি এখানে বলা হয়েছে যে আমরা জানি যে আমাদের বডিতে স্টেম সেল নামে এক ধরনের সেল থাকে, যেটা হচ্ছে সব সেলের উৎস। তার মানে হচ্ছে স্টেম সেল থেকে অন্যান্য সেল গুলা তৈরি হয় বডির। স্টেম সেলটা হচ্ছে এমন একটা সেল যেটা বডির বিভিন্ন সেলে রূপান্তরিত হইতে পারে বা বিভিন্ন সেলকে তৈরি করতে পারে। এখন এই যে সেলে তৈরি করতে পারে, তার মানে হচ্ছে স্টেম সেল হচ্ছে সোর্স অফ সেল, বা বলা যায় যে এটা থেকে বিভিন্ন সেল জেনারেট করে থাকে। এবং আমরা জানি যে বিভিন্ন স্টেম সেল থেরাপি আছে, যেটা হচ্ছে বিভিন্ন ক্যান্সার ট্রিটমেন্ট করতে ইউজ করা হয়। এখন এই যে স্টেম সেল থেকে একটা ডিফারেন্ট কাইন্ডের সেলে পরিণত হচ্ছে আমাদের বডির রিকোয়ারমেন্ট অনুযায়ী, এবং স্টেম সেল তো হচ্ছে ডাইভার্স সেলে কনভার্টেড হচ্ছে। এবং এই যে সেলে কনভার্টেড হওয়াটা স্টেম সেল থেকে, এটা হচ্ছে বিভিন্ন পাথওয়ে ফলো করে থাকে। এক এক ধরনের সেলের জন্য এক এক ধরনের পাথওয়ে ফলো করে থাকে। তো এখানে বলা হয়েছে যে যে দেখা গেল যে একটা পাথওয়ে ফলো করলে সে হচ্ছে, যেহেতু এখানে মনে করো যদি বলা যায় যে 10টা পাথওয়ে আছে, সো এক এক পাথওয়ের জন্য এক এক ধরনের সেল জেনারেট হয়ে থাকে। এখন যদি তুমি মনে করো এক পাথওয়েতে না গিয়ে আরেক পাথওয়েতে যাও, তাহলে তুমি আসলে যে সেলটা চাচ্ছ ওই সেলটা তৈরি হবে না, অন্য সেল তৈরি হবে। তো এখানে এটাই একটা উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে যে ভিটামিন এ এর ডেফিসিয়েন্সি হইলে, ভিটামিন এ হচ্ছে রেটিনোইক অ্যাসিড বলা হয়, এটার একটা নাম, কেমিক্যাল নেম। তো এটা মেইনলি হচ্ছে যে যার সাথে বাইন্ড করে সেটা হচ্ছে রেটিনয়েড রিসেপ্টর। রেটিনয়েড রিসেপ্টরের সাথে হচ্ছে রেটিনোইক অ্যাসিড বাইন্ড করে, এবং বাইন্ড করার পরে সেটা যেটা করবে যে সে একটা ট্রান্সক্রিপশন ফ্যাক্টর হিসেবে কাজ করবে। আমরা গতদিন বলছিলাম যে ট্রান্সক্রিপশন ফ্যাক্টরটা মেইনলি কি হিসেবে কাজ করে, যে তার কাজ কি, তার কাজ হচ্ছে বডির সেল ডিভিশনকে নিয়ন্ত্রণ করা। সো দেখা গেছে যে আমরা বলছি যে রেটিনোইক অ্যাসিডটা রেটিনোইক বা রেটিনয়েড রিসেপ্টরের সাথে বাইন্ড করলে সে হচ্ছে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর হিসেবে কাজ করবে এবং সেল ডিভিশনে সাহায্য করবে। এখন রেটিনোইক অ্যাসিড বা রেটিনয়েড যেটা আছে সেটা হচ্ছে মেইনলি আমাদের কি ভিটামিন এ। আর ভিটামিন গুলা কিন্তু বডিতে ইটসেলফ জেনারেট করে না, এদেরকে কি করা লাগে, আমাদের বডিতে বাইরে থেকে নেওয়া লাগে বা বিভিন্ন খাবারের সাথে খাওয়া লাগে। তো দেখা যাচ্ছে কারো বডিতে যদি এই রেটিনোইক অ্যাসিডের পরিমাণ কম থাকে, তাহলে যেটা হবে যে রেটিনোইক অ্যাসিডটা হচ্ছে রেটিনয়েডের সাথে বাইন্ড করতে পারবে না এবং সে কোনো ট্রান্সক্রিপশন ফ্যাক্টর হিসাবে কাজ করতে পারবে না। তার মানে এটা একটা সেলের পাথওয়ে ছিল, যার ফলে স্টেম সেল থেকে একটা অ্যাডাল্ট সেলে পরিণত হইতো বা তৈরি হইতো। বাট এখন যেহেতু এই পাথওয়েটা, যেহেতু ভিটামিন এ এর অভাব আছে কোনো একজন পেশেন্টের বডিতে, এতে করে দেখা গেছে কি হবে, তার বডিতে এই পাথওয়েটা কি হবে না, ফলো হবে না। সে হচ্ছে কি হবে, অন্য পাথওয়ে ফলো করবে। এবং অন্য পাথওয়ে আমরা বলছি যে একটা পাথওয়ের জন্য একটা স্পেসিফিক সেল তৈরি হয়, যেহেতু সে অন্য পাথওয়ে মানে এই পাথওয়ে ফলো না করে অন্য পাথওয়ে ফলো করতেছে, দ্যাটস ওয়াই দেখা গেছে যে তার বডিতে কি হবে, ওই সেলটা জেনারেট না হয়ে অন্য একটা সেল জেনারেট হবে। বুঝতেছি কি? জি হ্যাঁ। স্যার। ওকে। তো এর মানে হচ্ছে, তার মানে হচ্ছে তার বডিতে অন্য ধরনের সেল জেনারেট করবে। এবং মেটাপ্লাসিয়ার কনসিকুয়েন্স বলা হয়েছে যে এটা খুবই ডেট্রিমেন্টাল, কারণ মেটাপ্লাসিয়া বডিতে যে জায়গাতে হবে তার চারপাশে দেখা গেছে ক্যান্সার পর্যন্ত তৈরি হইতে পারে। সো অ্যাপিথেলিয়াল মেটাপ্লাসিয়া বলা হয়েছে খুবই ডেট্রিমেন্টাল বা ক্ষতিকারক, এবং এটা হচ্ছে ক্যান্সার ফর্ম পর্যন্ত নিতে পারে। তো এটা হচ্ছে মোটামুটি মেটাপ্লাসিয়া সম্পর্কে বলা হয়েছে এখানে। আর এরপরে আমরা আমাদের সেল অ্যাডাপ্টেশন শেষ, যে সেলকে আমরা কি কিভাবে অ্যাডাপ্টেশন করতে পারে আমরা অলরেডি কি হাইপারপ্লাসিয়া, হাইপারট্রফি, অ্যাট্রফি আর হচ্ছে মেটাপ্লাসিয়া সম্পর্কে দেখে ফেলছি। এবার আমরা যেটা দেখবো সেল ইনজুরি দেখবো। সো সেল ইনজুরিটা কখন হয়, যে যখন আমরা বলছি যে যখন কোন একটা সেলকে অনেক বেশি পরিমাণে স্ট্রেস দেওয়া হয়ে থাকে সিভিয়ারলি, তখন সে দেখা গেছে কি করতে পারে না, ওইটার সাথে আর অ্যাডাপ্ট করতে পারে না এবং তার মধ্যে বিভিন্ন ধরনের ড্যামেজ হয়, এবং এটাকে আমরা বলছি হচ্ছে সেল ইনজুরি। মেইনলি সেল ইনজুরিটা ডিপেন্ড করবে হচ্ছে স্ট্রেসটা কি টাইপের তুমি দিচ্ছ এটার উপর ডিপেন্ড করবে। এবং আমরা বলছি যে বিভিন্ন ধরনের স্ট্রেসের কথা বলছি, যে সেটা হইতে পারে ইন্ট্রিনসিক, হইতে পারে এক্সট্রিনসিক হইতে পারে। তো ইন্ট্রিনসিক এক্সট্রিনসিক বলতে এখানে বোঝানো হচ্ছে যেটা যে সেটা হইতে পারে সেলের ভিতরগত কোনো জিনিস যেটা হচ্ছে সেল ড্যামেজ করতেছে, অথবা সেলকে তুমি বাহির থেকে কোনো ধরনের স্ট্রেস দিচ্ছ। যেমন সেলের ভিতরগত হচ্ছে, যেমন সেলের ভিতরে অক্সিডেন্টের পরিমাণ বেড়ে যাওয়া, দিস ইজ এ ইন্ট্রিনসিক ফ্যাক্টর। আর
এক্সট্রিনজিক এর ক্ষেত্রে কি হইতে পারে, যেমন সেলকে তুমি হচ্ছে হিট দিচ্ছ, রেডিয়েশনের সংস্পর্শে নিয়ে আসছো, সানলাইটের সংস্পর্শে নিয়ে আসছো, এতে করে সেল ইনজুর হচ্ছে। তার মানে সেল ইনজুরিটা হচ্ছে যখন কোন একটা সেলকে আমরা স্ট্রেস দিই এবং স্ট্রেসটা সিভিয়ার টাইপের হয়, দেখা গেছে সে আর কি করতে পারে না, সহ্য করতে পারে না বা অ্যাডাপ্ট করতে পারে না, সে কি করবে, ড্যামেজ হইতে শুরু করে, এবং এটাকে আমরা বলতেছি হচ্ছে সেল ইনজুরি। এবং এখানে যে স্ট্রেস গুলো আমরা দিচ্ছি সেটা হইতে পারে এক্সট্রিনজিক ফ্যাক্টর অথবা ইন্ট্রিনজিক ফ্যাক্টর, যাই বলো, যে সেটা হইতে পারে সেলের ভিতরে ইটসেলফ জেনারেট হচ্ছে, অথবা বাহির থেকে কোনো জিনিস হচ্ছে সেলের উপরে কাজ করতেছে, যেটা হচ্ছে আমরা বলছি হিট সানলাইটের কথা বলতেছি। এবং ইনজুরিটা অনেক ক্ষেত্রে হচ্ছে কি হইতে পারে, রিভার্সিবল হইতে পারে। আর যদি রিভার্সিবল না হয়, রিভার্সিবল মানে হচ্ছে তাহলে কি সে হচ্ছে পূর্বের অবস্থায় ফিরে যাবে যখনই আমরা ওই স্টিমুল্যান্ট বা স্ট্রেসটাকে সরায় নেব। আবার দেখা গেছে যে যদি খুব সিভিয়ার হয় যে সে আর পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবে না, যেটা হচ্ছে ইরিভার্সিবল। এবং এই ক্ষেত্রে যেটা হবে যে সেল মারা যাবে আলটিমেটলি। ওইটা আমরা ওই যে ফিগারটাতে একবারে ফার্স্টের যে ফিগারটা দেখছিলাম সেখানেই আমরা দেখে আসছি। সো রিভার্সিবল ইনজুরি, ইরিভার্সিবল ইনজুরি, দুই ধরনের ইনজুরিটা আমরা অলরেডি বলে ফেলেছি। রিভার্সিবলটা হবে মেইনলি হচ্ছে মাইল্ড টু মডারেট স্ট্রেসের কারণে। তার মানে হবে যখন আমরা স্ট্রেসটা দিচ্ছি যেটা হচ্ছে মাইল্ড টু মডারেট যদি হয়, তাহলে হচ্ছে হচ্ছে মানে ক্ষুদ্র থেকে মাঝারি টাইপের হয়, তাহলে হবে হচ্ছে রিভার্সিবল ইনজুরি। আর রিভার্সিবল হচ্ছে যখন সিভিয়ার টাইপের হবে, যে তখন আর সে পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবে না, সে আলটিমেটলি ডেথ হবে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে ইরিভার্সিবল ইনজুরি। আচ্ছা, এবং সেল ইনজুরির কজ হিসেবে এখানে দেওয়া হয়েছে যেমন অক্সিজেন ডেপ্রাইভেশন, কোনো আমাদের বডির কোনো বিভিন্ন সময় বডিতে বিভিন্ন ব্লকেজের কারণে দেখা গেছে যে বডির বিভিন্ন পার্টে অক্সিজেন সাপ্লাই হইতে পারে না, এবং এই অক্সিজেন সাপ্লাই না হওয়ার কারণে দেখা গেছে যে ওই জায়গাতে সেল ইনজুরি হইতে পারে। তারপর হচ্ছে ফিজিক্যাল এজেন্ট, যেমন হিট, রেডিয়েশন, এরা হচ্ছে ফিজিক্যাল এজেন্ট, এগুলার কারণে হচ্ছে সেল ইনজুরি হইতে পারে। কেমিক্যাল বিভিন্ন এজেন্ট অথবা ড্রাগের কারণেও সেল ইনজুরি হইতে পারে। ইনফেকশনের কারণে হইতে পারে। বডি ইমিউনিটির কারণে, তার মানে হচ্ছে বডিতে কোনো, যেমন অ্যালার্জি হইলে, যেটা হচ্ছে ইমিউন রেসপন্স একটা, সেক্ষেত্রেও সেল ইনজুরি হইতে পারে। অথবা নিউট্রিশনাল ইমব্যালেন্স এবং জেনেটিক রিজনের কারণেও দেখা গেছে বডিতে কি হইতে পারে, সেল ইনজুরি হইতে পারে। ঠিক আছে? বুঝতেছি নাকি শুনতেছি তো সব, জি নাকি স্যার। ঘুমায় ঘুমায় পড়ছে সব? স্যার শুনতেছি স্যার। বোঝা যাচ্ছে তো, ইজি জিনিস এগুলো, খুব একটা কঠিন কিছু না। জি স্যার। আচ্ছা, এখানে দেখা গেছে এখানে একটা কারেকশন আছে গতদিনের লেকচারের সাথে আজকের লেকচার, অ্যাকচুয়ালি কারেকশনটা আমি একটু পরে বলতেছি। যে এখানে একটা সেল ইনজুরির মেকানিজম দেখানো হয়েছে, যে মেকানিজমটা কি দেখো, এখানে হচ্ছে নর্মাল একটা সেল ছিল, তার মধ্যে নর্মাল যেই সেলুলার অর্গানেলস গুলো আছে, এই ফিগার কিন্তু ইম্পর্টেন্ট, এটা আঁকতে হইতে পারে যদি আসে, এবং এগুলো আসে পরীক্ষায়। যে নর্মাল একটা সেল ছিল তার মধ্যে বিভিন্ন সেলুলার অর্গানেলস দেখানো হয়েছে এখানে, যেমন এটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে হচ্ছে ক্রোমাটিন, এবং এটা হচ্ছে নিউক্লিওলাস, এখানে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, তারপরে হচ্ছে এটা হচ্ছে লাইসোজোম এগুলা। আর এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখানো আছে, এগুলো নর্মাল স্ট্রাকচার। এন্ডোপ্লাজমিক রেটিকুলামও দুই ধরনের হয়, একটা হচ্ছে মসৃণ, অমসৃণ। মসৃণের বডিতে হচ্ছে কোনো ধরনের রাইবোজোম থাকে না, বাট অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বডিতে রাইবোজোম পয়েন্ট পয়েন্ট আকারে আমরা দেখাই দিই, ছোট ছোট পয়েন্ট দিয়ে। এবং এই রাইবোজোমকে আমরা বলি হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি বলি। এটা হচ্ছে নর্মাল একটা সেলের স্ট্রাকচার। যখনই এটাকে কোনো একটা ইনজুরিয়াস স্টিমুলি তুমি দিলা, এখন স্টিমুলিটা তোমার হচ্ছে মাইল্ড, মডারেট ও সিভিয়ার, তিন ধরনের যে কোনো এক ধরনের হইতে পারে। মাইল্ড মডারেট যদি হয়, তাহলে কি হবে, তার ভিতরে যে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং হচ্ছে তার ভিতরে যে ক্রোমাটিন যে ফাইবারটা আছে সেটা হচ্ছে কি হয়ে যাবে, এরা হচ্ছে ক্লাম্প ফর্ম করবে, এবং বাকি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর হচ্ছে যে মাইটোকন্ড্রিয়া বা অন্যান্য যে সেলুলার অর্গানেলস গুলোর কথা বলা হয়েছে তারা হচ্ছে ফুলে যাবে, সয়েলিং হবে। ইনফ্লামেশনের কারণে মেইনলি হচ্ছে সোয়েলিংটা হয়। এবং এই ফুলে যাওয়ার কারণে একটা সময়, এবং এই যে সেলের যে মেমব্রেন আছে সেই মেমব্রেনের মধ্যে দেখা যাচ্ছে যে কি তৈরি করবে, প্রজেকশন তৈরি করবে। এখানে দেখা যাচ্ছে যে সেলটা আস্তে আস্তে কি হচ্ছে, জায়গায় জায়গায় ব্লেব তৈরি করছে, থলের মতো তৈরি করছে, এবং পুরো সেলটাই আলটিমেটলি কি হয়ে গেছে, নর্মাল ছিল এরকম, আস্তে ফুলে গেছে পুরো সেলটাই। ফুলে যাওয়ার ফলে এখন যদি তুমি মাইল্ড মডারেট স্টিমুলি দাও, তাহলে প্রসেসটা হবে রিভার্সিবল, তার মানে হচ্ছে সেলটা আবার আস্তে আস্তে হিল করে পূর্বের অবস্থায় ফিরে যাবে। আর যদি হচ্ছে তুমি কি করতেছো, সিভিয়ার টাইপের যদি স্টিমুলি দাও, তাহলে সেলটা এখান থেকে আস্তে আস্তে কি করতে থাকবে,
সোয়েলিং করছে, সোয়েলিং এর পর থেকে তার যেটা হবে সে তার মধ্যে নেক্রোসিস হওয়া শুরু করবে। নেক্রোসিস মানে হচ্ছে, আমি এখানে একটা কারেকশন আছে যে গতদিন আমি বলছিলাম নেক্রোসিস, এটা আমার সবসময় ভুল হয় নেক্রোসিস অ্যাপোপ্টোসিস এর মধ্যে। অ্যাপোপ্টোসিসটা হচ্ছে নর্মাল সেল ডেথ হবে বা প্রোগ্রাম সেল ডেথ, আর নেক্রোসিসটা হচ্ছে অ্যাবনর্মাল বা কোনো একটা প্যাথোলজিক সেল ডেথ, যেটা হচ্ছে আনকন্ট্রোলড। সো এখানে যেহেতু কি হচ্ছে যে স্টিমুলের কারণে সেলটা ডেথ হচ্ছে, মানে বডি নিজস্ব মেকানিজমের কারণে হচ্ছে না, যে এখানে তুমি একটা স্টিমুলি বা ইনজুরিয়াস এজেন্ট দিছো, দ্যাটস ওয়াই সেলটার ডেথ হচ্ছে, সেটা হবে মেইনলি নেক্রোসিস প্রসেসের মাধ্যমে। তো আমরা দেখলাম কি যে সেল ইনজুরির ক্ষেত্রে সেলকে স্টিমুলি দেওয়ার পরে মাইল্ড মডারেট স্টিমুলি হলে সেলটা পূর্বের অবস্থায় ফিরে যাবে, যেটা হচ্ছে রিভার্সিবল। এবং এখানে সেলের শুরু স্টিমুলির কারণে কি ধরনের চেঞ্জ আসবে, সেলের মধ্যে যে সেলুলার অর্গানেল গুলো আছে সেগুলো হচ্ছে ফুলে যাবে, আলটিমেটলি পুরো সেলই ফুলে যাবে। এবং ফুলে যাওয়ার ফলে একটা সময় গিয়ে সেলের যে যে এই জিনিসগুলো ফুলে গেছে, যেমন মাইটোকন্ড্রিয়া ফুলে গেছিল, তারপর হচ্ছে তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ফুলে গেছিল, লাইসোসোম ফুলে গেছিল। তো এতে করে দেখা গেছে লাইসোসোম ফুলে গিয়ে একটা সময় ব্লাস্ট করে ফেটে যাবে। আর লাইসোসোমের মধ্যে বিভিন্ন ধরনের মেটাবলিক এনজাইম থাকে, এটা আমরা অলরেডি জানি। সো এই এনজাইম গুলো দেখা গেছে যে পুরো সেলটাকে আলটিমেটলি মেটাবলাইজ করে ফেলবে বা নষ্ট করে ফেলবে, ডিস্ট্রয় করে ফেলবে। এবং এই প্রসেসটা হচ্ছে নেক্রোসিস প্রসেস। এই যে এর পরের অংশ, তার মানে তুমি নর্মাল সেল থেকে আস্তে আস্তে যদি আমরা এই যে এখানে চারটা ফিগার, এই চারটা ফিগারকে দেখি, এটা হচ্ছে নেক্রোসিস। কারণ এই জিনিসটা যদি তোমাকে যদি সেল ইনজুরির কথা বলা হয়, তুমি জাস্ট এই চারটা ফিগারের সাথে দুইটা ফিগারকে অ্যাড করে দিলে সেল ইনজুরি পেয়ে যাবে। যদি বলা হয় নেক্রোসিসের মেকানিজম দেখো, সেম এই চারটা ফিগার এঁকে দিবা, বাকি এই দুইটা ফিগার আঁকার দরকার নাই। কথা কি বুঝতে পারছি? হুম। জি স্যার। তার মানে হচ্ছে তোমার এখানে নেক্রোসিস এবং হচ্ছে সেল ইনজুরি দুইটা জিনিসের কম্বাইন্ড ফিগার হচ্ছে এইটা। চার জি নেক্রোসিস চাইলে তোমার এই জাস্ট চারটা ফিগারকে স্যার। আঁকতে হবে, চারটা ফিগারকে আঁকতে হবে, ঠিক আছে? আচ্ছা। এবং এখানে যেটা বলছি যে কি হবে, সেলের ইনজুরি মানে ইনফেকশনের কারণে সেলুলার অর্গানেলস গুলো ফুলে যাচ্ছে, একটা সময় তারা ব্লাস্ট করবে, করার ফলে যেহেতু লাইসোজোমও ফেটে যাচ্ছে, লাইসোজোমের মধ্যে বিভিন্ন মেটাবলিক এনজাইম থাকে, এই মেটাবলিক এনজাইম থাকার কারণে দেখা গেছে কি হয়ে যাবে, পুরো সেলটাই আস্তে কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে বা মেটাবলাইজ হয়ে যাবে, ঠিক আছে? ওকে। তারপর যদি বলি তাহলে সেল ইনজুরি, একটা সেল ইনজুরি হওয়ার কি টাইপের ইনজুরি হবে, তার মানে টাইপস, ফ্যাক্টর এফেক্টিং সেল ইনজুরি যদি আমরা বলি যে কোন একটা স্টিমুলি দেওয়ার ফলে কি ধরনের ইনজুরি হবে, এটা কি কোন কোন ফ্যাক্টর গুলোর উপর ডিপেন্ড করে। ফার্স্ট অফ অল আমরা যে কি ধরনের তাকে স্টিমুলি দিচ্ছি, বা সেলটাকে কোন ধরনের ইনফেকশাস এজেন্ট হচ্ছে সেলটাকে ইনফেক্টেড করছে, এই ফ্যাক্টর গুলো গুরুত্বপূর্ণ, যে এইটার উপর ডিপেন্ড করবে সেলটার ইনজুরি কি রিভার্সিবল হবে না ইরিভার্সিবল হবে। তার মানে হচ্ছে আমাদের যে স্টিমুলিটা আমরা দিচ্ছি ওই স্টিমুলিটার ধরন কি, এবং সে কত টাইম ধরে হচ্ছে সেলটার উপরে কাজ করতেছে, এগুলোর উপর ডিপেন্ড করবে হচ্ছে সেলটার রেসপন্স কেমন হবে। আরেকটা হচ্ছে সেলুলার টাইপ, তার মানে হচ্ছে কোন ধরনের সেল হচ্ছে ইনফেক্টেড হয়েছে স্টিমুলি দ্বারা। যে যে সেলটা যদি সার্ভাইভ করার অ্যাবিলিটি ভালো থাকে, সাসেপ্টিবল না হয় ইনজুরির প্রতি, তাহলে সে কম ধর ইনজুর্ড হবে। আর যদি সেলটা হাইলি সাসেপ্টিবল থাকে, তাহলে সে বেশি ইনজুর্ড হবে। এবং হচ্ছে বায়োকেমিক্যাল পাথওয়ে, কোন পাথওয়ের মাধ্যমে সে হচ্ছে এফেক্ট করছে, সেটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। তার মানে হচ্ছে এখানে মেইনলি যেটা করবে যে সেলের টাইপের উপর ডিপেন্ড করবে কি ধরনের ইনজুরি হবে, আর কোন ধরনের ইনজুরিয়াস এজেন্ট অ্যাটাক করছে সেটার উপর ডিপেন্ড করবে হচ্ছে ইনজুরিটা কি টাইপের হবে। এবং এই যে অ্যাটাক মানে ইনজুরিয়াস জিনিস যখন অ্যাটাক করে, তখন কোন ধরনের পাথওয়েকে সে ইনফেক্টেড করতেছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। মেইনলি সে কি কি টার্গেট করে, যেমন আমরা অলরেডি দেখে আসছি যে সে মাইটোকন্ড্রিয়াকে টার্গেট করে, আর মাইটোকন্ড্রিয়া ইজ দা সোর্স অফ এনার্জি বা সোর্স অফ এটিপি তৈরি করে আর কি, বা এটাকে আমরা বলতে বলি হচ্ছে পাওয়ার হাউস বলি, কারণ মাইটোকন্ড্রিয়ার মধ্যে হচ্ছে কি হয়, এনার্জি জেনারেট করে। গুড। সো এই যে দেখো, আলটিমেটলি যেহেতু মাইটোকন্ড্রিয়া ইনফেক্টেড হচ্ছে, তার মানে এখানে এটিপি প্রোডাকশনকে সে টার্গেট করতেছে, যে সেলের মধ্যে যে এনার্জি তৈরির যে প্রসেস আছে সেটাকে টার্গেট করতেছে। এটা একটা টার্গেট পয়েন্ট হইতে পারে। তারপরে এখানে দেখো একটা সময় গিয়ে সেলের মেমব্রেনটা নষ্ট হয়ে যাচ্ছে, সেলের মেমব্রেন ভেঙে যাচ্ছে, যে ব্লেব গুলা তৈরি করতেছে, এক সময় ব্লেব গুলা ফেটে কি হয়ে যাবে, মেমব্রেনটা নষ্ট হয়ে যাবে। আর মেমব্রেন আমরা জানি হচ্ছে সেলকে প্রোটেক্ট করে বিভিন্ন ধরনের প্রেসার থেকে, সেটা হইতে পারে অসমোটিক প্রেসার
বাস মেমব্রেন দ্বারা নিয়ন্ত্রিত হয় সেলের ভিতরে কি ঢুকবে কি বের হবে। সো সেলের মেমব্রেনটাও একটা টার্গেট হইতে পারে, যে সেল মেমব্রেনটাকে যদি নষ্ট করে দেওয়া যায় তাহলে পুরো সেলটাকেই নষ্ট করা যাবে। তারপর সেলের কঙ্কাল, কঙ্কালকে আমরা বলি হচ্ছে সাইটোস্কেলিটন। সেলের কঙ্কালটাকেও ড্যামেজ করতে পারে। সেলের ভিতরে যে প্রোটিন সিনথেসিস হয় যেমন রাইবোজোম, আমরা অলরেডি দেখছি যে রাইবোজোমকে নষ্ট করে ফেলতে পারে। এই যে রাইবোজোম গুলো হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আলাদা হয়ে গেছে। সো তার মানে হচ্ছে রাইবোজোম থেকে যে প্রোটিন তৈরি হবে ওই প্রোটিন তৈরিটাকেও সে কি করতে পারে, এফেক্ট করতে পারে। আর সেলের যেহেতু কি ক্রোমাটিন ফাইবার, যেটা তার মানে হচ্ছে সেলের জেনেটিক ম্যাটেরিয়াল, যেটার মাধ্যমে সেল কি করে তার একটা সেল থেকে আরেকটা সেলে তার যে জেনেটিক ম্যাটেরিয়াল গুলো ট্রান্সফার হয় সেইগুলোকেও নষ্ট করে ফেলতে পারে। তার মানে এখানে আমরা বলছি যে ফ্যাক্টর যদি বলি সেল ইনজুরি ডিপেন্ড করবে কোন ধরনের ইনফেকশন তার জন্য অ্যাটাক করছে এবং কত টাইম ধরে সে অ্যাটাক করছে এবং সে কোন ধরনের সেলকে অ্যাটাক করতেছে, এগুলোর উপর ডিপেন্ড করবে সিভিয়ারিটি কেমন হবে। টার্গেট গুলো বলছে কি, যেহেতু সে সেলের বিভিন্ন অর্গানেলকে টার্গেট করতেছে এবং প্রত্যেকটা অর্গানেলেরই এক একটা ইন্ডিভিজুয়াল ফাংশন আছে। তার মানে এখানে টার্গেটটা থাকতেছে স্টিমুলের বিভিন্ন ওই ইন্ডিভিজুয়াল ফাংশন গুলাকে। যেমন সে মাইটোকন্ড্রিয়াকে অ্যাটাক করার মাধ্যমে এটিপি সিনথেসিস বন্ধ করে দিতে পারে। সে সেল মেমব্রেনকে অ্যাটাক করার মাধ্যমে সেলের মেমব্রেনের ইন্টিগ্রিটি নষ্ট করে দিতে পারে, যার ফলে সেলের ভিতরে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল এখন কি করতে পারবে, ইজিলি বাইরে যেতে পারবে অথবা ভিতরে ঢুকতে পারবে। সেলের যে সেলুলার কঙ্কালের কথা বলছে সাইটোস্কেলেটন, সেটাকে অ্যাটাক করতেছে। তারপর প্রোটিন সিনথেসিস অ্যাটাক করতেছে বাই অ্যাটাকিং রাইবোজোম। এন্ড লাস্টলি যেটা হচ্ছে যে সেল কি করতেছে, সেলের যে কি বলে জেনেটিক ম্যাটেরিয়াল যেটা আছে সেটাকে অ্যাটাক করতেছে। বুঝছি তো নাকি? হুম। জি স্যার। আর লাস্ট যে জিনিসটা আছে আমাদের সেটা হচ্ছে সেল ডেথ। এবং সেল ডেথটা হচ্ছে মেইনলি ফাইনাল কন্ডিশন, যে যখন সেলটাকে স্ট্রেস দেওয়ার পরে সে আর ইনজুরিও হয়েছে এবং ইনজুরিটা এতটাই সিভিয়ার যে সে আর রিভার্সিবলি যেতে পারে না, ব্যাক করতে পারে না, পূর্বের অবস্থায় ব্যাক করতে পারে না, তখন সে আলটিমেটলি কি করবে, সেল ডেথ করবে। এবং সেল ডেথটা হইতে পারে নর্মালিও হইতে পারে অথবা সেল ডেথ হইতে পারে যে অ্যাবনর্মালি। এবং সেল ডেথের কারণ হিসেবে এখানে বলা হয়েছে বিভিন্ন ধরনের ইনফেকশাস এজেন্ট। ইস্কেমিয়া, ইস্কেমিয়া তো জানি আমরা না, কে বলবে ইস্কেমিয়া কি জিনিস? বলো একজন। রাশেদ বলো, রাশেদ। ইস্কেমিয়া কি জিনিস? হুম। রাশেদ সকাল হয়ে গেছে, স্যার আপনি বলেন স্যার। উঠছো তো নাকি? কে পারবা বলো, যে কোনো একজন বলো। কেউই পারবো না। হুম। ইস্কেমিয়া পড়া নাই কেউ এখনো? স্যার মেবি ইস্কেমিয়াটা হচ্ছে স্যার। ইস্কেমিয়া হচ্ছে কোন ধরনের ব্লকেজের কারণে। স্যার হ্যাঁ বলো, কে যেন বলতেছিল। স্যার বলতেছি এটা মেবি কোনো ব্লাড সংগঠিত মনে হয় কোনো একটা প্রবলেম, ব্লাড ভেসেল টিস্যু হ্যাঁ টেস্যু। আচ্ছা। হ্যাঁ 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 হ্যাঁ, ব্লাড গঠিত প্রবলেম। আচ্ছা, ব্লাড হচ্ছে, আমরা জানি ব্লাড হচ্ছে বডির বিভিন্ন পার্টে হচ্ছে অক্সিজেন ক্যারি করে। এবং ইসকেমিয়াটা হচ্ছে বিভিন্ন ব্লকেজের কারণে আমাদের ব্লাড ভেনে বিভিন্ন ধরনের ব্লকেজ হয়। বিশেষ করে দেখবা যে যাদের হচ্ছে হার্টে ব্লক হয় তাদের হচ্ছে ব্লক হওয়ার ফলে হার্টের ওই জায়গায় প্রচুর ব্যথা করে, যেটাকে হচ্ছে সিভিয়ার ক্রাশিং পেইন হয়। এবং এই পেইনটাকে আমরা বলি হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ বলি। কারণ হচ্ছে যখন হচ্ছে কোনো ব্লকেজের কারণে হার্ট মানে বডির কোনো একটা পোর্শনে ব্লাড সাপ্লাই হইতে পারে না, এবং ব্লাড সাপ্লাই না হওয়ার কারণে ওইখানে অক্সিজেনের সাপ্লাই না হয় না, সেটাকে আমরা বলি হচ্ছে ইসকেমিক কন্ডিশন বলি। ঠিক আছে? মানে স্যার এবং হয়ে যায় স্যার, মানে ব্লাড ওখানে না যাইতে পারে হুম ওইরকম। হুম হুম হুম, হ্যাঁ, ব্লাড না যাওয়ার কারণে ওইখানে দেখা গেছে কি হবে, অক্সিজেনের শর্টেজ দেখা দিবে। ঠিক আছে? এবং অক্সিজেনের শর্টেজ দেখা দেওয়ার কারণে বিভিন্ন ধরনের প্রবলেম হবে, যেমন হার্টের ক্ষেত্রে বলছি যে ইসকেমিক হার্ট ডিজিজ হবে, যেটা হচ্ছে সিভিয়ার অথবা ক্রাশিং পেইন হবে। এটাকে আমরা বলি হচ্ছে ইসকেমিয়া বা ইসকেমিক হার্ট ডিজিজ বলি। এবং এটা টেস্ট করানো হয়, দেখা গেছে যে ধরনের পেশেন্টের ইসকেমিক হার্ট ডিজিজ আছে তাদেরকে হচ্ছে ট্রেডমিলের উপরে উঠায় দেওয়া হয় এবং তাদেরকে বলা হয় যে দৌড়ানোর জন্য, খুব দ্রুত দৌড়ানোর জন্য।
কিছুক্ষণ দৌড়ানোর পরে তাদের বুকে সিভিয়ার পেইন শুরু হয়। জাস্ট এ মিনিট, হ্যাঁ। আচ্ছা, তো এটা হচ্ছে ইসকেমিয়ার কারণে সেল ডেথ হতে পারে, যে একটা সার্টেন টাইম পর্যন্ত যদি তোমার বডির ওই জায়গাতে অক্সিজেনের সাপ্লাই না হয় তাহলে দেখা গেছে যে সেল ওইখানকার মারা যেতে পারে। তারপর বিভিন্ন ইনফেকশন অথবা বিভিন্ন ধরনের টক্সিনের কারণে দেখা গেছে কি হবে, তোমার সেল ডেথ হইতে পারে। এবং সেল ডেথ নর্মাল হতে পারে আমাদের বডির নর্মাল রিকোয়ারমেন্ট হিসেবে। যেমন আমরা যখন তোমার হচ্ছে একবারে এমব্রায়ো থেকে আস্তে আস্তে ডেভেলপ করি, এই এমব্রায়ো থেকে আমাদের ডেভেলপমেন্টের ফলে ওই সময় দেখা গেছে বিশেষ করে আমাদের নিউরোনাল ডেভেলপমেন্টের সময় দেখা যাচ্ছে যে আমাদের কি হয়, বডিতে নর্মালি সেল ডেথ হয়। এছাড়াও আমাদের বডিতে হোমিওস্টেসিস মেনটেন করার জন্য, যে আমরা জানি যে আমাদের বডিতে অলওয়েজ, তুমি দেখবা যে আমরা যখন স্কিন মানে আস্তে আস্তে একটু ঘষতে থাকি, অনেক সময় দেখবা যে উপর থেকে কালো কালো আমরা বলি ময়লা উঠতেছে, আলটিমেটলি না, আমাদের স্কিন সেল গুলা কন্টিনিউয়াসলি কি করতেছে, চেঞ্জ হচ্ছে। তার মানে হচ্ছে নর্মালি দেখা গেছে যে পুরাতন সেল গুলার নতুন সেল দ্বারা রিপ্লেস হচ্ছে, যেটা হচ্ছে তোমার ওই যে কালো কালো ড্যাবরিস আকারে স্কিনের উপর থেকে উঠে যায় যখন আমরা ঘষা দিই। তো এটা হচ্ছে বডি নর্মালি তার হোমিওস্টেসিস মেনটেন করার চেষ্টা করে। নর্মালি বডি থেকে বিভিন্ন ধরনের সিচুয়েশনের কারণে হোক, যে দেখা গেছে যে সে যে সেল গুলাকে রিপেয়ার করতে না পারে, তার মানে হচ্ছে কিছু কিছু সেল ড্যামেজ হচ্ছে, সেগুলাকে রিপেয়ার করা সম্ভব না, ঠিক করা সম্ভব না, সেগুলাকে সে ডেথের মধ্যে নিয়ে যায়। এবং নর্মালি দুই ধরনের প্রসেসের মাধ্যমে সেল ডেথ হয়, একটা হচ্ছে নর্মাল সেল ডেথ আর একটা হচ্ছে প্রোগ্রামড সেল ডেথ। ইয়া, প্রোগ্রামড না, সরি, অ্যাবনর্মাল সেল ডেথ যেটাকে আমরা বলতে পারি। এবং অ্যাবনর্মাল সেল ডেথটার নাম হচ্ছে নেক্রোসিস এবং নর্মাল সেল ডেথটার নাম হচ্ছে অ্যাপোপ্টোসিস। সো নেক্রোসিসটা যদি বলা হয় তাহলে নেক্রোসিসটা কি কি কারণে হবে, যে নেক্রোসিসের অলরেডি আমরা বলে ফেলছি, যে নেক্রোসিসটা হচ্ছে আমরা অলরেডি নেক্রোসিসের প্রসেসটা আমরা দেখে আসছি, আগের যে ছবিটা আছে সেখানে দেখছি যে নেক্রোসিসটা হচ্ছে অ্যাবনর্মাল কারণে সেল যখন ডেথ হবে তখন আমরা তাকে নেক্রোসিস বলি, এবং এটাকে প্যাথোলজিক ডেথও বলা হয় সেলের। এবং এইটার যে স্টেপ গুলো আছে সেগুলো আমরা আগে যেখানে বলছি, যে শুরুতে প্যাথোলজিক্যাল স্টিমুলির সংস্পর্শে আসবে, আসার ফলে সেলটার ইরিভার্সিবল ইনজুরি হবে। ইরিভার্সিবল ইনজুরির ফলে সেলটার বিভিন্ন পার্ট সোয়েল করবে বা ফুলে যাবে, যেটা আমরা আগে ছবিতে দেখছি, যে তার মধ্যে যে অর্গানেলস গুলো ছিল সেগুলো ফুলে গেছে। ফুলে যাওয়ার পরে দেখা গেছে তার মধ্যে চেঞ্জ আসবে, নিউক্লিয়ার, বিশেষ তার যে নিউক্লিয়ার ম্যাটেরিয়াল আছে, ক্রোমাটিন ফাইবার আছে, সেটাও চেঞ্জ আসবে এবং সেই এলাকাটাতে ইনফ্লামেশন হবে। এবং তুমি এখানে এই স্টেপ গুলো বর্ণনা করবা করে এখানে ছবিটা দিয়ে দিবা, এই যে বাম পাশের যে চারটা স্টেপ, এই চারটা স্টেপ অ্যাড করবা, এখানে নিচের ছবিটা দেয়া আছে আবার, ঠিক আছে? এই ছবিটা তুমি এখানে অ্যাড করে দিবা, যে এখানে সেলটাতে সেলটা ফুলে গেছে, সেলুলার অর্গানেলস গুলো ফুলে গেছে, আলটিমেটলি সেলটা ব্রেকডাউন হয়ে চলে যাবে। আচ্ছা, এবং এখানে দেখা গেছে যখন সেলটা ব্রেকডাউন হওয়া শুরু করবে তখন এখানে হোয়াইট হোয়াইট ব্লাড সেল যেটা আছে সেটা হচ্ছে অ্যাকুমুলেট করতে থাকবে। এবং হোয়াইট ব্লাড সেল আসার ফলে, যেহেতু হোয়াইট ব্লাড সেল কি করতে চাবে, এই সিচুয়েশনটাকে হচ্ছে ঠিক করতে চাবে, বা এই সিচুয়েশনটা ঠিক করার জন্য সে হচ্ছে এখানে আসবে, এবং আসলে এখানে ইনফ্লামেশন হবে। প্যাটার্ন অফ নেক্রোসিস যদি বলা হয় তাহলে নেক্রোসিস নরমালি তিনটা প্যাটার্নে হইতে পারে, একটা হচ্ছে কোয়াগুলেটিভ নেক্রোসিস, একটা হচ্ছে লিকুইফ্যাক্টিভ নেক্রোসিস, আর একটা হচ্ছে ক্যাসিয়াস নেক্রোসিস। সো কোয়াগুলেটিভ নেক্রোসিসের ক্ষেত্রে কি ধরনের ইয়ে হবে, যে সেলের যেই এই যে সেলটা ব্রেকডাউন হয়েছে, এই সেলের যে ড্যাব্রিজ গুলো আছে, সেলুলার যে ড্যাব্রিজ গুলো আছে, সেগুলো হচ্ছে কোয়াগুলেটেড হবে, তার মানে হচ্ছে জমে যাবে, মানে যে জায়গাতে এই সেলটা ছিল ওই জায়গাতেই জমে থাকবে অনেকদিন, পরে আস্তে আস্তে সে রিমুভ হবে। এটার কারণ হচ্ছে কি, আমরা জানি হচ্ছে যে সেলের ভিতরে যে লাইসোজোমটা ছিল যার মধ্যে মেইনলি মেটাবলিক এনজাইম ছিল, এবং যে হচ্ছে এই সেলের বিভিন্ন অর্গানেল গুলাকে মেটাবলাইজ করে ফেলার কথা ছিল, বাট কোনো কারণে তার ভেতরে এই এনজাইম গুলো ডিনেচার্ড হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, এর কারণে দেখা গেছে সেলটা ভেঙে গেছে ঠিকই, বাট সেলুলার যে ডেব্রিজ গুলো আছে সেগুলোর মেটাবলাইজ হতে পারে না, এবং তারা হচ্ছে ওই এলাকাটাতেই বা ওই এরিয়াটাতেই তুমি হচ্ছে কি হয়ে গেছে, জমে গেছে। এটা হচ্ছে তোমার হচ্ছে কোয়াগুলেশন নেক্রোসিস। লিকুইফিকেশনের ক্ষেত্রে কি হবে, যে এনজাইমটা ঠিকঠাক আছে, এনজাইমটা হচ্ছে সেলুলার ডেব্রিজ গুলোকে ভেঙে লিকুইড ফর্মে কনভার্ট করে ফেলবে।
আর ক্যাসিয়াস নেক্রোসিসটা হচ্ছে সেল যখন লাইসিস হবে, লাইসিস হওয়ার ফলে দেখা গেছে সেলের যে মানে ভেঙে যাওয়া যে পোর্শন গুলো আছে, তারা হচ্ছে একটা ইনফ্লামেটরি বর্ডারের ভিতরে কি থাকবে, আবদ্ধ থাকবে বা এনক্লোজড থাকবে। এবং এটা হচ্ছে মেইনলি টিউবারকুলোসিসের ক্ষেত্রে দেখা যায়। তার মানে এখানে আমরা বলছি যে তিন ধরনের প্যাটার্নে নেক্রোসিস হইতে পারে। একটা হচ্ছে সেলটা ভাঙছে, সেলের যে ড্যাব্রিজ গুলো আছে সেগুলা মেটাবলাইজ হতে পারে নাই, কারণ সেলের ড্যাব্রিজ গুলাকে মেটাবলাইজ করার কথা ছিল হচ্ছে লাইসোসোমের মধ্যে যে এনজাইম থাকে সেটা। বাট কোনো কারণে এনজাইমটা হচ্ছে ডিনেচার্ড হয়ে যাওয়ার কারণে সে আর সেলের ড্যাব্রিজ গুলাকে মেটাবলাইজ করতে পারে নাই। আর আরেকটা হচ্ছে যে সেলটা ভেঙে গেছে, যাওয়ার ফলে ওই জায়গাতে যেই লাইসোসোমের যে মধ্যে যে এনজাইমটা আছে সে হচ্ছে ওই সেলের কন্টেন্ট গুলাকে কি করে ফেলছে, মেটাবলাইজ করে ফেলছে এবং লিকুইড ফর্মে কনভার্ট করছে, যেটাকে আমরা লিকুইফ্যাক্টিভ নেক্রোসিস বলতেছি। আর ক্যাসিয়াস নেক্রোসিসের ক্ষেত্রে যেটা হবে কি, যে ক্যাসিয়াস নেক্রোসিসের ক্ষেত্রে হচ্ছে সেলের যে কন্টেন্ট গুলো আছে তার একটা ইনফ্লামেটরি বর্ডারের মধ্যে আবদ্ধ থাকবে, এবং এটা হচ্ছে মেইনলি টিউবারকুলোসিসের ক্ষেত্রে দেখা যায়। আচ্ছা, এইটাকে যদি আমরা মাইক্রোস্কোপের নিচে তিন ধরনের জিনিসকে দেখি, যে মাইক্রোস্কোপের নিচে আমরা তিনটাকে ভিজুয়ালাইজ করতেছি, তাহলে কি ধরনের হবে আমরা একটু দেখি। যেমন দিস ইজ কোয়াগুলেটেড, আমরা মাইক্রোস্কোপের নিচে দেখবো যে ওই জায়গাটার যে ইয়াটা আছে, ওই পোর্শনটা এরকম দেখা যাবে। যে দেখো যে সেলুলার ড্যাব্রিজ গুলা এরকম কোয়াগুলেটেড হয়ে আছে, জমে আছে ওই জায়গাটা। আচ্ছা, তারপরে লিকুইফ্যাক্টিভ এর ক্ষেত্রে লিকুইড ফর্মে কনভার্টেড হয়েছে, পুরা এখানে কোনো ধরনের কোয়াগুলেশন নাই, পুরোটা হচ্ছে লিকুইড ফর্মে কনভার্টেড। আর ক্যাসিয়াস এর ক্ষেত্রে দেখো আমরা বলছি যে এটা ইনফ্লামেটরি বর্ডার, তার মানে এই যে এই সারাউন্ডিং এটা হচ্ছে ইনফ্লামেশন, এই এরিয়া জুড়ে ইনফ্লামেশন হয়েছে। তার মানে ওই যে ইনফ্লামেশন হলে ফুলে যায়, ফোলাটা কিন্তু একটা সার্টেন জায়গা থেকে স্টার্ট হয়। তার মানে মনে করো এখান থেকে স্টার্ট হয়েছে এটুক পর্যন্ত, এটা হচ্ছে ইনফ্লামেটরি বর্ডার, এর ভিতরে হচ্ছে যে নেক্রোসিসের যে জিনিসটা আছে, লিকুইডটা আছে, সেটা হচ্ছে জমা জমা থাকবে। এটা হচ্ছে মাইক্রোস্কোপের নিচে যদি আমরা দেখি তাহলে এরকম দেখাবে জিনিসটা। কথা কি বোঝা গেছে? হুম। হ্যালো। জি স্যার। আচ্ছা, তারপর অ্যাপোপ্টোসিসের কথা বলছি, যে অ্যাপোপ্টোসিসটা হচ্ছে নর্মাল সেল ডেথকে আমরা বলছি অ্যাপোপ্টোসিস। বাট অনেক ক্ষেত্রে দেখা গেছে যে অ্যাপোপ্টোসিসটা তার মানে হচ্ছে ফিজিওলজিক্যাল একটা অ্যাক্টিভিটিস, বাট এটা প্যাথোলজিক্যালও হইতে পারে। প্যাথোলজিক্যাল হইতে পারে কিভাবে, যে অ্যাপোপ্টোসিসটা মাঝে মাঝে দেখা গেছে যে সেল, কোন বডির কোন একটা সেল হচ্ছে এমন ভাবে ইনজুর্ড হয়েছে যে তাকে আর বাঁচানো সম্ভব না, রিপেয়ার করা সম্ভব না, সো দেখা গেছে ওই সেলটাকেও কিল করে ফেলা হয়, বডি কিল করে ফেলে। তার মানে হচ্ছে প্যাথোলজিক্যাল কোনো কারণেও যদি বডিতে কোনো সেল হচ্ছে ইনফেক্টেড হয়, যেটাকে আর পূর্ব অবস্থা ফিরিয়ে নেওয়া যাবে না, তাকে বডি নিজের মতো করে মেরে ফেলে, এটাকে বলা হয় হচ্ছে। তার মানে অ্যাপোপ্টোসিসটা হচ্ছে নর্মাল প্রসিডিওর, ইন দা মেইন টাইম হচ্ছে প্যাথোলজিক্যাল মেকানিজম। যদি দেখো তাহলে এটা মোটামুটি আগেরটার মধ্যে সিমিলার, বাট অনেকটাই ডিফারেন্স আছে। যে এখানে যেটা হবে, সেল আগেরটাতে সেলটা কি করছিল, যে ফুলে গেছিল, সোয়েলিং হয়েছিল, কারণ সেলের মধ্যে ইনফ্লামেশন হয়েছিল। বাট এখানে সেলের মধ্যে ইনফ্লামেশন হবে না, ইনফ্লামেশন না হওয়ার কারণে সেলটা শ্রিঙ্ক করে যাবে, সেলটা হচ্ছে শ্রিঙ্ক করে যাবে বা চুপসে যাবে, এবং সেলের মধ্যে বিভিন্ন ধরনের ব্লেব তৈরি হবে, সেলুলার মেমব্রেন যেটা আছে মেমব্রেনে। এবং এই ব্লেব গুলো হচ্ছে আস্তে আস্তে সেল থেকে কি করবে, বিভিন্ন সেলুলার কম্পোনেন্টকে নিয়ে, দেখো প্রত্যেকটা ব্লেবের মধ্যেই কিছু কিছু কম্পোনেন্ট আছে, যেমন এই যে এখানে দেখে সেটার ভিতরে মাইটোকন্ড্রিয়া দেখাচ্ছে। তার মানে এই যে সেলের মেমব্রেনটা যখন প্রজেক্টেড হয়ে সেল থেকে আলাদা হয়ে যাবে, তারা বিভিন্ন সেলুলার অর্গানেলকে নিয়ে তারপর আলাদা হবে। যেমন মনে করি এই ব্লেবের ভিতরে এই মাইটোকন্ড্রিয়াটা ঢুকে যাবে, সেল এইটুকু আলাদা হয়ে যাবে। এভাবে বিভিন্ন ধরনের সেলুলার অর্গানেলকে নিয়ে হচ্ছে এই মেমব্রেন ব্লেব যেটা আছে সেটা হচ্ছে কি করবে, আলাদা হয়ে যাবে, এবং এগুলাকে আমরা বলি হচ্ছে অ্যাপোপ্টোটিক বডি বলা হয়। এবং এই প্রসেসটাকে সেলুলার ফ্র্যাগমেন্টেশন বলা হয়। আগেরটাতে কিন্তু সেলুলার ফ্র্যাগমেন্টেশন ছিল না, আগেরটাতে সেলটা ডিরেক্টলি কি করছে, ভেঙে গেছে। বাট এখানে যেটা হচ্ছে যে সেলটা আস্তে আস্তে বিভিন্ন ধরনের সেলুলার অর্গানেলকে নিয়ে কিসে পরিণত হবে, বিভিন্ন ফ্র্যাগমেন্টে পরিণত হবে, এবং এই ফ্র্যাগমেন্ট গুলার নাম হচ্ছে কি, অ্যাপোপ্টোটিক বডি। এবং এই অ্যাপোপ্টোটিক বডি গুলাকে পরবর্তীতে হচ্ছে আমাদের যে হোয়াইট ব্লাড সেল আছে তারা হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া নষ্ট করে ফেলবে। এবং দিস ইজ আ ন্যাচারাল প্রসেস, এবং দিস ইজ নোন এজ অ্যাপোপ্টোসিস। ঠিক আছে, কেউ একজন স্টেপটা একটু বর্ণনা করো তো, যে পারবো।
অ্যাপোপ্টোসিসের দেখে দেখেই বর্ণনা করো, সমস্যা নেই। বলো কোনটার পরে কোন স্ট্রেস হচ্ছে। হ্যালো, স্যার নেক্সট ক্লাসে করি, আজকে তাহলে। বুঝছো নাকি নাকি বুঝো নাই? স্যার বুঝছি অল্প, আর একবার পড়লে বোঝা আচ্ছা, যাবে। কেউ পারবা বলতে? জি স্যার বলি। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার একটা নর্মাল সেল, তারপরে সেলটা সেলের মধ্যে কোনো ইনফ্লামেশন না হওয়ার জন্য এটা শিঙ্ক করতেছে। তারপর শিঙ্ক হুম, করার পর তারপর আশপাশের সেলগুলা ডিভাইড হয়ে যাচ্ছে, আর মাইটোকন্ড্রিয়া আশেপাশে থেকে সেল না, আমরা বলছি হচ্ছে সেলটার যে মেমব্রেন আছে, সেলটার মেমব্রেনটাই হচ্ছে ফুলে গেছে। দেখো আশেপাশে যে সেলটার মেমব্রেনটাই ফুলে গেছে, এবং ফুলে যাওয়ার ফলে যেটা হচ্ছে যে এই বিভিন্ন যে সেলুলার অর্গানেল গুলো আছে, তারা হচ্ছে এই ফুলে যাওয়া অংশের ভিতরে ঢুকে যাবে, এবং এই অর্গানেল গুলাকে নিয়ে তারা আলাদা হয়ে যাবে, যেটা আমরা নিচের ছবিতে দেখতেছি যে প্রত্যেকটা আলাদা আলাদা পোর্শনের মধ্যে সেলের বিভিন্ন অর্গানেল দেখানো হচ্ছে। এবং এটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাপোপ্টোটিক বডি। এবং এখানে কোনো ধরনের ইনফ্লামেশন কিন্তু হয় না অ্যাপোপ্টোসিসের ক্ষেত্রে। এরপরে যেটা হবে, এই অ্যাপোপ্টোটিক বডি গুলাকে অ্যাটাক করবে কে? ডাব্লিউবিসি যেটা আছে আমাদের হোয়াইট ব্লাড সেল, অ্যাটাক করে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে নষ্ট করে ফেলবে। ঠিক আছে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া কি এটা আমরা জানি মনে হয়, যে হোয়াইট ব্লাড সেল আসবে আইসা এই অ্যাপোপ্টোটিক বডিটাকে এনগালফ করবে। এনগালফ করার পরে এর ভিতরে হচ্ছে হোয়াইট ব্লাড সেলের ভিতরে হচ্ছে বিভিন্ন ধরনের স্যাক থাকে, যার মধ্যে মেটাবলিক বিভিন্ন এনজাইম থাকে। ওই এনজাইম গুলা সে আস্তে আস্তে রিলিজ করবে, করে এই যে অ্যাপোপ্টোটিক বডিটা আছে সেটাকে পুরোপুরি কি করে ফেলবে, ভেঙে ফেলবে বা নষ্ট করে ফেলবে। ঠিক আছে, বুঝতে পারছি? ওকে, দেন হচ্ছে ডিফারেন্স বিটুইন নেক্রোসিস এবং অ্যাপোপ্টোসিস। একটা ডিফারেন্স আমরা অলরেডি জানি যে নেক্রোসিসের ক্ষেত্রে সেলটা ফুলে গেছিল, অ্যাপোপ্টোসিসের ক্ষেত্রে সেলটা কি হয় না, ফুলে যায় না। এটা একটা ডিফারেন্স। তারপর নেক্রোসিসের ক্ষেত্রে ইনফ্লামেশন হয়েছিল, এই কারণে সেল ফুলে গেছে আমরা বলছি, বাট অ্যাপোপ্টোসিসের ক্ষেত্রে ইনফ্লামেশন হয় নাই। তার মানে দুইটা ডিফারেন্স আমরা অলরেডি জানি। ঠিক আছে, আরেকটা ডিফারেন্স আমরা জানি কি, অ্যাপোপ্টোসিসটা হচ্ছে প্রোগ্রামড সেল ডেথ বা নর্মাল সেল ডেথ, আর নেক্রোসিসটা হচ্ছে কি প্যাথোলজিক বা অ্যাবনর্মাল সেল ডেথ। তিনটা ডিফারেন্স অলরেডি তুমি বলে ফেলতে পারছো। অ্যাপোপ্টোটিক বডি, অ্যাপোপ্টোসিসের ক্ষেত্রে অ্যাপোপ্টোটিক বডি তৈরি হয়েছে, বাট নেক্রোসিসের ক্ষেত্রে কোনো ধরনের অ্যাপোপ্টোটিক বডি তৈরি হয়নি। সিমিলার ওয়েতে ফ্যাগোসাইটোসিস কেও বলতে পারি আমরা যে ফ্যাগোসাইটোসিস হয়েছে, ফ্যাগোসাইটোসিস হয় নাই, তাই না? যেমন নেক্রোসিসের ক্ষেত্রে কি ফ্যাগোসাইটোসিস ছিল? ছিল না, বাট এটার ক্ষেত্রে ফ্যাগোসাইটোসিস আছে। তার মানে আমরা কিন্তু ফিগার থেকে পড়ার মধ্য থেকে অনেক ধরনের অনেকগুলাই বলে ফেলতে পারছি। কেউ একজন বলো দেখি, আমি যে পার্থক্যগুলো বলছি ভুল হইতে পারে, সমস্যা নেই, বলো দুইটা পার্থক্য বলো লিস্ট। স্যার নেক্রোসিস আর এই যে অ্যাপোপ্টোসিস। হুম হুম হুম, এই দুইটার মধ্যে পার্থক্য একটাতে কি কি? সেল শিঙ্ক করবে, আরেকটাতে সেল শিঙ্ক করবে না। হ্যাঁ, আচ্ছা, তন্নি বলো একটা। একটাতে সেল হ্যাঁ, সুপ্তি হয়েছে সেল শিঙ্ক করবে হচ্ছে একটাতে, আর একটাতে সেল শিঙ্ক করবে না। কোনটাতে করবে শিঙ্ক? শিঙ্ক করবে হচ্ছে নেক্রোসিস না, নেক্রোসিস করবে না, অ্যাপোপ্টোসিস করবে। আচ্ছা, আবার এবার তন্নি একটা বলো। স্যার নেক্রোসিসে হচ্ছে স্যার কি অ্যাবনর্মাল সেল ডেথ হয়, আর হচ্ছে কি অ্যাপোপ্টোসিসে হচ্ছে স্যার নর্মাল সেল ডেথ হয়। নর্মাল সেল, হ্যাঁ। আরেকটা হচ্ছে আমরা বলছি কি যে অ্যাপোপ্টোটিক বডি তৈরি হয় অ্যাপোপ্টোসিসের ক্ষেত্রে, নেক্রোসিসের ক্ষেত্রে হয় না। ফ্যাগোসাইটোসিস হয় অ্যাপোপ্টোসিসের ক্ষেত্রে, নেক্রোসিসে হয় না। ঠিক আছে, তো এগুলো মোটামুটি হচ্ছে তোমার, যদি বলি যে বেসিক পার্থক্য তুমি এখান থেকে দেখেই বলে দিতে পারো। ওকে, সো ডিফারেন্স মোটামুটি শেষ। তারপরে হচ্ছে লাস্ট দুইটা জিনিস, লাস্ট একটা টপিকই, সেটা হচ্ছে প্যাথোলজি ক্যালসিফিকেশন। যে অনেক সময় দেখা গেছে যে নাম থেকে বোঝা যাচ্ছে ক্যালসিফিকেশন মানে হচ্ছে ক্যালসিয়াম জমবে, প্যাথোলজিক মানে হচ্ছে কোনো ক্যালসিয়াম দুই ভাবে জমতে পারে। কোনো একটা আমাদের বডির সেল বা টিস্যুতে সেলটা যখন জীবিত আছে সেই সময় তার মধ্যে বিভিন্ন ধরনের ক্যালসিয়াম জমা হইতে পারে, অথবা সেলটা মরে গেলেও তার মধ্যে ক্যালসিয়াম জমা হইতে পারে। এবং এইটাকে আমরা বলি হচ্ছে
এবং এটা হইতে পারে তোমার প্যাথোলজিক কারণে যদি হয় তখন তাকে আমরা বলি হচ্ছে, বা কোনো একটা ডিজিজের কারণে যদি হয় তখন তাকে আমরা বলি হচ্ছে প্যাথোলজিক ক্যালসিফিকেশন। তার মানে প্যাথোলজিক ক্যালসিফিকেশন মানে হচ্ছে ক্যালসিয়াম জমা কোন একটা প্যাথোলজিক্যাল কারণে কোথায় জমবে, সেটা হচ্ছে টিস্যুতে বা সেলের মধ্যে জমবে। এবং নর্মালি ক্যালসিয়াম ফসফেট আকারে ক্যালসিয়ামটা জমে সেলের মধ্যে, এবং এটা হচ্ছে বিভিন্ন গ্র্যানিউল টাইপ একটা ফর্ম থাকে, সেই ফর্মে হচ্ছে জমে। আমরা যদি একটা ছবি দেখি তাহলে বুঝবা যে ক্যালসিয়াম জমলে দেখতে কেমন হয় জিনিসটা, ওই সেল বা টিস্যুটা কেমন দেখায় আসলে, একটু সাদা সাদা টাইপেরই হয়ে যায়। এই যে এখানে দেখো, এটা হচ্ছে প্যাথোলজিক ক্যালসিফিকেশন। এখানে এই জায়গাটাতে হচ্ছে ক্যালসিয়াম জমে যাওয়ার কারণে দেখা গেছে যে এটা দেখতে অনেকটা এই যে সাদা সাদা এই টাইপের হবে। এবং আমরা বলছি যে এটা হচ্ছে নর্মালি সেলটা জীবিত থাকলেও হইতে পারে, অথবা সেলটা বা টিস্যুটা মারা গেলেও ক্যালসিয়াম জমতে পারে। এটার বেসিসে এটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন আর একটা হচ্ছে মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন। ডিস্ট্রফিকটা হবে নর্মালি ডাইং সেলের বা টিস্যুর মধ্যে, আর মেটাস্ট্যাটিকটা হবে নর্মাল টিস্যুর মধ্যে। এবং ডিস্ট্রফিটা হবে হচ্ছে সিরাম, নর্মাল সিরাম লেভেলে। তার মানে হচ্ছে আমাদের সিরাম লেভেল ক্যালসিয়ামের জন্য একটা নর্মাল একটা লেভেল আছে, যে নর্মালি সিরামের মধ্যে কি পরিমাণ ক্যালসিয়াম থাকতে পারে। তো ওই কনসেন্ট্রেশনই দেখা যাচ্ছে সে টিস্যুটা মারা যাওয়ার পরে তার মধ্যে ক্যালসিয়াম জমবে, এবং এটাকে আমরা ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন বলি। আর মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশনটা হচ্ছে যে দেখা গেছে যে কোনো কারণে যদি বডিতে বা সিরামের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যায়, যেটাকে আমরা হাইপার ক্যালসিমিয়া বলি এই কন্ডিশনটাকে, তখন দেখা গেছে যে নর্মাল টিস্যুতে বা সেলের মধ্যে হচ্ছে তোমার কি হবে, ক্যালসিয়াম জমবে, যেটাকে আমরা মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন বলি। সো প্যাথোলজিক ক্যালসিফিকেশন যদি আসে তাহলে বলবা যে ক্যালসিফিকেশন মানে হচ্ছে ক্যালসিয়াম জমা কোনো একটা টিস্যু বা সেলের মধ্যে, এবং এটা যদি কোনো প্যাথোলজিক কারণে হয় তখন তাকে আমরা বলি হচ্ছে প্যাথোলজিক ক্যালসিফিকেশন। এবং ক্যালসিয়ামটা নর্মালি হচ্ছে ক্যালসিয়াম ফসফেট আকারে জমা হয়, ক্যালসিয়াম ফসফেট সল্ট আকারে জমা হয়। এবং এটা হচ্ছে দুইটা কন্ডিশন হইতে পারে এখানে, একটা হচ্ছে ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন আর একটা হচ্ছে মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন। ডিস্ট্রফিকটা হবে কখন, যখন হচ্ছে কোন একটা টিস্যু মারা যাবে এবং নর্মাল সেলুলার বা সিরাম লেভেল অফ ক্যালসিয়ামই দেখা গেছে ওই টিস্যুর উপরে কি হচ্ছে, ক্যালসিয়াম জমে গেছে, এটা একটা। আর মেটাস্ট্যাটিক এর ক্ষেত্রে দেখা গেছে কি হবে, যে কোনো একটা নর্মাল নরমাল সেলের টিস্যুর মধ্যেই, মধ্যে হতো। হ্যাঁ নর্মাল সেলের মধ্যে বা টিস্যুর মধ্যে হবে। এবং এটা হচ্ছে আহ, যদি কোনো কারণে আমাদের সিরামের মধ্যে ক্যালসিয়াম কনসেন্ট্রেশন বেড়ে যায় তখন হচ্ছে মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশনটা হবে নর্মালি, যেটাকে আমরা বলি হচ্ছে হাইপার ক্যালসিমিয়া। সো দ্যাটস ইট, এবং এটাই হচ্ছে আমাদের চ্যাপ্টার আলটিমেটলি, টোটাল চ্যাপ্টার। তো আমরা এখানে মোটামুটি অনেকগুলো জিনিসই দেখছি যেটা খুবই গুরুত্বপূর্ণ। রেকর্ডিংটা অফ করে দেই।